ভালো আছেন সবাই? আজকের যাত্রাপথটি শুরু করলাম রামকৃষ্ণ পরমহংসদেবের পৈতৃক বাড়ির দেড়ে গ্রামের সম্পর্ক নিয়ে। ঠাকুরের বাবার পৈতৃক বাড়ি হলো এই দেড়ে গ্রাম। এখানেই তিনি বসবাস করতেন। তখনকার ওইখানের জমিদার ছিলেন রামানন্দ রায়। ঠাকুরের বাবাকে মিথ্যা সাক্ষী দেবার জন্য বলেন, কিন্তু তিনি সত্য ব্রাহ্মণ বংশের ছেলে, তাই তিনি মিথ্যা সাক্ষী দেবেন না। এই নিয়ে তিনি ওই গ্রাম ছাড়তে বাধ্য হন। এই জন্য ঠাকুরের বাবাকে দেশ ছাড়তে বাধ্য হন। ঠাকুরের পৈতৃক ভিটেকে যদি আসেন, এসে যদি একটা দিন থাকেন, আপনাদের খুব ভালো লাগবে। আমি আপনাদের বুকিং নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি, তাছাড়াও ডেসক্রিপশানে আপনাদের লিখে দেবো। এখানে একদিনের থাকার মূল্য মাত্র 300 টাকা। এখানে খাওয়া দাওয়ার সুবিধাও আছে। চা খেলেন, চা খাওয়ার পর ঘুগনি মুড়ির পর 12টায় ভাত, একটাই ভাত খেলেন, আবার সন্ধ্যেবেলা চা খেলেন, আবার রাত্রি 9টায় রুটি খেলে রুটি, ভাত খেলে ভাত। মাছ টাছ সব থাকে? হ্যাঁ, মাছ টাছ থাকে। যেদিন আমরা কোনো গেস্ট মাছ দেয়, বললো যে আমরা আজকে মাছ দেবো, কেউ বললো আজকে ডিম দেবো। হ্যাঁ, সেই হিসেবে আমরা খাওয়াই যে তোমরা আসো, কতজন আছো, অনেকে দেয়। এই যে কালকে একজন। তখনকারের জমিদার ছিলেন ধর্মদাস লাহা। ঠাকুরের বাবা লাহাবাবুর কাছে শরণাপন্ন হলেন। তিনি তার কুলদেবতাকে নিয়ে কামারপুকুরে আগমন হলেন। লাহাবাবু ক্ষুদিরামবাবুকে 1 কাঠা জায়গা দিয়ে ওনাদের নামে দানপত্র করে দিলেন। ওনারা ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, উনি ওইখানেই বসবাস করতে লাগলেন। তারপরে হলো এক অলৌকিক ঘটনা। ঠাকুরের বাবা সেখানে কুলদেবতা প্রতিষ্ঠা করেন, সেইখান থেকে এক অলৌকিক রশ্মি বেরিয়ে ক্ষুদিরামবাবুর স্ত্রী চন্দ্রাবণী দেবীর গর্ভ সঞ্চারণ হয়ে 1836 খ্রিস্টাব্দে 17ই ফেব্রুয়ারি গদাধরের জন্ম হয়, যাকে আমরা এখন শ্রী শ্রী পরমহংসদেব নামে জানি। আপনারা মঠের পূর্ব প্রান্ত দিকে এসে আপনার ডান দিকে এক গলি আছে, যেইখানে রামকৃষ্ণদেব চলাফেরা করেছিলেন। এই দিকে হলো বিষ্ণু মন্দির। ঠাকুরের ছোটবেলাটা কাটেই কামারপুকুরে। ইনি হলেন লাহাবাবুর কন্যা, যা গদাধরকে লালন পালন করছেন। ইনি হলেন ধর্মদাস লাহা, যা লাহাবাবু নামে পরিচিত। ইনি ঠাকুরের বাবাকে তখন সাহায্য করেছিলেন কামারপুকুরে থাকার জন্য। একটু আগিয়ে গেলেই দেখতে পাবেন ঠাকুরের ছোটবেলাকার পৈতে হওয়া ঠাকুরের বাবার কামারপুকুর আসা, ওনাদের কুলদেবতাকে নিয়ে ঠাকুরের যুগ্মাবতার নেওয়া, ঠাকুরের সাধু সন্ন্যাসীদের প্রতি সেবা করা, সাধু সেবা করা, ঠাকুরের বিবাহ করা, যা ঠাকুরের বয়স ছিল 23 আর মায়ের বয়স ছিল 6 বছর। লাহাবাবুদের গয়না ফেরত দেওয়া, অনেক কিছু স্মৃতি ঠাকুরের এখানে জোড়ানো আছে, যা আপনারা যদি আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এইটি হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির, যা এখনও একই রকমভাবে আছে।
যার গায়ের টেরাকোটাগুলো বুঝিয়ে দেয় যে এই মন্দিরটি কতটা প্রাচীন। আপনারা এখানকে আসলে আপনাদের অনুভব করতে পারবেন যে ঠাকুর সত্যি ভূমিতে এসে আমরা কতটা শান্তি অনুভব করছি। ঠাকুর এখানে ঠাকুরদের ছবি আঁকতেন, তার হাত থেকে শুধু ঠাকুরের মূর্তির আবির্ভাব হতো। এই হলো বিষ্ণু মন্দির, যা আপনাদেরকে দর্শন করলাম। তারপরে চলে এলাম লাহাবাবুদের দুর্গা মন্দিরের দিকে। এখনও দুর্গা মন্দিরটিকে ভালোভাবেই রক্ষণাবেক্ষণ করে রাখেন। প্রতি বছরের ন্যায় এখানে ধুমধাম করে দুর্গা পুজো হয়, যা এখনও বর্তমানে। ঠাকুরের পড়াশোনার প্রতি একদম মন ছিল না, তাই এখানে যখন পড়তে আসতেন তখন সবসময় উনি ধ্যানমগ্ন হয়ে থাকতেন ভগবানের প্রতি। সবসময় উনি ধ্যানেই থাকতেন, তাই পাঠশালার পাঠটা চুকিয়েই দিলেন। এইদিকে হচ্ছে পাইনদের বাড়ি, যেখানে ঠাকুর সীতানাথ পাইন বাড়ির পাসঙ্গে ভগ্ন বিষ্ণু মন্দির ও শ্রী রামকৃষ্ণ নাট্য মন্দির। তখন সালটা 24শে ফেব্রুয়ারি 1846 সাল। শ্রী রামকৃষ্ণদেব বাল্যকালে 11 বছর বয়সে শিবরাত্রিকালে শিব সাজিয়া অভিনয় করেছিলেন। তখন শিবভাবে তৃতীয়বার ভাব সমাধি ঘটান। এখন সেখানে বর্তমান আছেন এই মন্দিরে, যা আসলে আপনারা দর্শন করতে পারবেন। সোজা একটু আগিয়ে গেলেই পাঠশালাটা পেরিয়ে দেখতে পাবেন শিব মন্দির, যা এখনও পুজো করা হয়। রামকৃষ্ণদেবের অনেকগুলি স্মৃতি অনুযায়ী অনেক শিব মন্দির স্থাপন করেছেন। ওর একটু আগে দিয়ে গেলেই দেখবেন গোপেশ্বর শিব মন্দির, যে শিব মন্দিরে কথিত আছে যে স্বয়ং রামকৃষ্ণদেব যখন পাড়ার লোকে বলছিলেন পাগল হয়ে গেছে, যে তোমার ছেলে পাগল হয়ে গেছে, তখন রামকৃষ্ণদেব মায়ের আরাধনায় যখন মর্ত ছিলেন, তখন ওনার মা চন্দ্রামণি দেবী ছুটে ছুটে আসেন আর এই গোপেশ্বর শিব মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকেন যে আমার ছেলেকে ভালো করে দাও। এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি যে এই কামারপুকুর রামকৃষ্ণ তীর্থস্থানটি কামারপুকুর হলো কীভাবে। এই সামনের এক মন্দির প্রাঙ্গণ দিয়ে একটু হেঁটে গেলেই দেখতে পাবেন এক পুকুর খনন করা আছে। তখনকার দিনে রাজা মানিক বাবু তিনি কামারদের কাজের সুরক্ষাতে এই পুকুরটি খনন করেন আর এখানে সেই নামটি দেন কামার পুকুর, যা কামার পুকুর নামে পরিচিতি। ওইখান থেকে একটু আগে গেলে দেখবেন যে ধনী মায়ের মন্দির। ছোটবেলাতে রামকৃষ্ণদেবকে লালন পালন করে মানুষ করেছিলেন, তাই ধনীমাকে ভিক্ষামা নামে পরিচিতি আছে। এনার প্রতিদিন এখানে পুজো অর্চনা করা হয় ও এখানে অনেক ধনীমাতা বলে ওনাকে মানেন। তার একটু আগে দেখবেন ভবতারিণী মন্দির, যেখানে
স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সারদা মাতাকে দেবী ভবতারিণী হিসাবে পুজো করেছিলেন ছোট্ট সেই বয়সে। তাই ওইখানে মন্দিরটি একটু দর্শন করে আসবেন। মা ভবতারিণীকে প্রণাম করে আবার ফিরছি আমরা সেই মঠের দিকে। সেই মাটির কুঁড়েঘরগুলি এখনও অতীতে সেই বর্তমানই আছে, যা দেখলে আপনাদের ভালো লাগবে। এই হলো আম গাছ, 169 বছরের শ্রী শ্রী ঠাকুরের লাগানো সেই আম গাছ। মঠের বিপরীত দিকে আছে হালদার পুকুর। এখানে ঠাকুর ছোটোবেলাতে সাঁতার কেটেছিলেন, যা এখনও ভক্তরা এই জলকে মাথায় ছিটিয়ে নেন। রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই পুকুর, ক্ষুদ্র জীব ঠাকুরের শরণাগত হয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর একদিন বৃষ্টির দিনে ভূতির খাল দিক থেকে বাড়ি ফিরছিলেন। ঠাকুরের পায়ে কাদা লেগেছিল, তাই জন্য তিনি পা ধুতে আসেন এই পুকুরে। তখন একটি মাগুর মাছ ঠাকুরের পা জড়িয়ে ধরে ফেলেন। তখন ঠাকুর বলেন, পালা এক্ষুনি হিদে, এলে তোকে মেরে ফেলবো। তারপর মাছটি জলে চলে যায়। ঠাকুর এই কথাটি ওনার মাকে এসে বলেছিলেন। কামারপুর মঠের একটি নিয়ম আছে যে আপনাকে এই মহাপ্রসাদটি 9টা 30 মিনিটের মধ্যে আপনাকে কুপন কেটে নিতে হবে। তারপরে লাইন নিয়ে দাঁড়িয়ে আপনাকে মহাভোগ খেতে হবে। আপনারা একদিন আসলে আপনারা এই যে রুমগুলি আপনাদের দেখাচ্ছি, আপনারা এখানে এসি বা নন এসি রুমে আপনারা থাকতে পারবেন। এর বুকিং সিস্টেমটি অনলাইনে, যা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাছাড়া আপনারা আসবেন কিভাবে? আপনারা আরামবাগ লোকাল ট্রেন কিংবা গোঘাট লোকাল ট্রেন ধরে আসুন। আপনারা যদি গোঘাটে নামেন, ওইখানে দেখবেন অনেক টোটো, অটো, মারুতি ভ্যান দাঁড়িয়ে আছে, যা কামারপুকুর মঠ পর্যন্ত মূল্য 30 টাকা। আপনারা ওখান থেকে প্রতিজনে 30 টাকা লাগবে। আপনারা ওখান থেকে নিয়ে চলে আসুন টোটো বা অটো বা মারুতি ভ্যান মঠের কাছে। মঠ থেকে আপনারা অনেক টোটো বা অটো পেয়ে যাবেন। যদি আমার ভিডিও দেখে আসেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো কামারপুকুর। এবারে আমরা আসছি জয়রামবাটিতে। সোজা এই পথ দিয়ে চলে যান জয়রামবাড়ির দিকে। এখানে 4 চাকা রাখার ব্যবস্থা আছে, এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তারপরে জয়রামবাটি চলে যান মায়ের মন্দিরে। মায়ের মন্দির সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকে। তারপরে বিকাল 4টার পর আপনারা মায়ের দর্শন করতে পারবেন। 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর জন্ম থেকে বিয়ে পর্যন্ত মায়ের জীবন কাটে এইখানে। 1923 সালে সদানন্দ মহারাজ এই মন্দিরটি তৈরি করেন। তৈরি করে মা সারদা মায়ের নামে উৎসর্গ করেন। জয়রামবাড়িতে অক্ষয় তৃতীয়ার দিন ধুমধাম করে মন্দির উদযাপন দিবস পালন হয়। মায়ের মন্দিরটি, মায়ের বাসস্থানটি এখনও সেই মাটির কাঠামোতেই তৈরি আছে, সেই পৌরাণিকভাবে। মায়ের এক অলৌকিক ঘটনা আছে। মা যখন ঠাকুরের কাছে দেখা করতে যাচ্ছিলেন, তখন ভালিয়াগামে এক দল ডাকাত মাকে ঘিরেছিলেন। তখন মা তাদেরকে জগদ্ধাত্রী রূপ দর্শন করায়। ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, আমি পিছন দিকে যেয়ে আপনাদেরকে মাতৃ ঘরটা যতটা পারছি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি।
মায়ের মন্দির দর্শন করার পর একটু পিছন দিকে এসেই দেখবেন একটা গলির মাঝ দিকে যে সোজা যে এক শিব মন্দির পাবেন, ওই সোজা কিছুটা হেঁটে চলে গেলেই দেখতে পাবেন মা সিংহবাহিনী মন্দির। এখানে মা পুজো করতেন। এই হলো সিংহবাহিনী মন্দির। তার এদিকে এসে মন্দিরে প্রবেশ করবেন। আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন, আমি টোটাল কামারপুকুর, জয়রামবাটি, দেড়গ্রাম ও পর্যটন কেন্দ্রগুলো আপনাকে ঘুরিয়ে দেখাবো। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা কেউ ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন কবে আসবেন না আসবেন, তো আমি আপনাদের সাহায্য করব। তো আপনারা একদিন জয়রামবাটি, কামারপুকুর, দেড়গ্রাম অনেকগুলোই পর্যটন কেন্দ্র আপনারা মন্দির দর্শন করতে পারেন। আমি আমার নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কেউ কল করবেন না। আমি আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আজ এই পর্যন্তই ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনারা সবাই ঠাকুরের আশীর্বাদে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।